অনিমার কাশি থামার নাম নিচ্ছে না। সেটা দেখে আরজান হাসতে হাসতে বলল, আরে আরে, এবার থামো, নাহলে পাবলিক তোমাকে যক্ষা রোগী ভাববে। আরজানের কথা শুনে অনিমার কাশি অটোমেটিকলি থেমে গেল। কাশি থামিয়ে একদম চুপ করে নিচের দিকে তাকিয়ে নখ দেখতে লাগলো। সত্যি জীবনে ও কারোর কাছে এতটা লজ্জা পায়নি যতটা এই ছেলের কাছে পেয়েছে। ছেলেটা সবসময় ওকে এত জ্বালায় কেন, কি শান্তি পায় এরকম করে, সেটাই বুঝতে পারে না ও। আরজান বুঝতে পারলো যে অনিমা লজ্জা পাচ্ছে, তাই মুচকি হেসে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, আসছো তো? অনিমা নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আসবো তো। আমায় একটু আগে যেতে হবে, তাই আমি তোমাকে পিক করতে আসতে পারবো না। আর আমি তীব্রকে অ্যাড্রেস মেসেজ করে দিয়েছি, ও তোমাকে ফ্ল্যাটের সামনে থেকে তোমাকে পিক আপ করে নেবে। এনি প্রবলেম? না চলবে। তো বিকেলে দেখা হচ্ছে। হুম। ওকে, বাই। বাই। ফোনটা রাখতেই মুখে মুচকি হাসি ফুটে উঠল অনিমার। তারপর মনে পড়ল তীব্র আর স্নেহার ব্যাপারটা। না, এই দুটোর কিছু করতে হবে। এদের মান অভিমানের পালে এবার শেষ হওয়া উচিত। ফোন বুকে অনেকক্ষণ খুঁজে স্নেহার নাম্বার পেল। অনেকদিন কথা হয় না মেয়েটার সাথে। হঠাৎ ফোন বেজে উঠতেই স্ক্রিনে তাকিয়ে অনি নামটা দেখে স্নেহা ফোনটা তুলে জিভে কামড় দিল। তীব্র কথা না বলায় মনটা এতটাই খারাপ ছিল যে মেয়েটার কথা ভুলে গেছিল ও। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, এতক্ষণে ফোন করলি? তুই কোষ না এসে 10 বার ফোন করে ফেলেছিস। অনিমার এই কথার কোনো উত্তর পেল না স্নেহা। হঠাৎ যে অনিমা এভাবে বলে ফেলবে ও ভাবেইনি। স্নেহাকে চুপ থাকতে দেখে অনিমা বলল, তা মিস লাইলি, মজনুর সাথে মানবিমান এখনো শেষ হয়নি তাই না? স্নেহা মন খারাপ করে বলল, তোর বন্ধু তো কথাই বলো না আমার সাথে। এটা শুনে অনিমা হেসে বলল, আরে নো চাপ, আমি আসতেছি, কিসপুরা সাল্ট দেব। স্নেহা তো বড়সড় ঝটকে খেলো। অনি এভাবে কথা বলছে, তবুও নিজেকে সামলে বলল, কি করবি? শোন, তুই আমার ফ্ল্যাটে চলে আয়, বিকেলে একটা জায়গায় যাব। কোথায়? আয়, তারপর সব বলছি। বিকেলে অনিমা খাটে পা ঝুলি আর স্নেহা আসাম করে অনিমার ফ্ল্যাটে বসে আছে। স্নেহা হা করে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা স্নেহাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভুল নাচালো। স্নেহা তাড়াতাড়ি নিজেকে সামলে বলল, এডি তোর সাথে এসব করছে, আর ও তোর ভালো বন্ধু হয়ে গেছে? অনিমা চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে বলল, আমি কোথায় তোদের লাইলি মজনুকে কি করে মেলাবো সেই টেনশনে আছি, আর তুই এসব ফাউলচিতে করছিস। স্নেহা মাথাটা একটু চুলকে বলল, আসলে অনেক বড় ফ্যান তো তাই। চুপ কর তো, ভাবতে দে। তুই কিন্তু যাচ্ছিস আমাদের সাথে। স্নেহা চিন্তিত মুখ করে বলল, তীব্র যদি আমাকে দেখে যেতে না চায়? অনিমা অ্যাজ ইউজুয়াল দাঁত দিয়ে নখ কাটছিল। স্নেহার কথা শুনে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই, তোর মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না? বি পজিটিভ ইয়ার, এমন কিছু হবে না। স্নেহা আরও একবার অবাক হলো অনিমার পজিটিভই দেখে। ও তো এমন ছিল না। এমন পজিটিভই ভাবনা ওর মধ্যে কি করে এলো। একটু পরে তীব্র মেসেজ করলো যে ও এসে গেছে। অনিমা স্নেহার দিকে তাকিয়ে বলল, তোমার মজনু এসে গেছে, চলো। স্নেহা অসহায়ভাবে তাকালো অনিমার দিকে। অনিমা বুঝতে পেরে ওর হাত ধরে বলল, আরে টেনশন নট, চল। এরপর দুজনেই নিচে নেমে গেল। তীব্র গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আর ওদের দেখে অরুমিতা ফ্রন্ট সিট থেকে নেমে পেছনে চলে গেল। অনিমার সাথে স্নেহাকে দেখেই তীব্রর ভুরু কুঁচকে গেল। বিরক্তিকর কণ্ঠে বলল, ও এখানে কি করছে? স্নেহা মাথা নিচু করে আছে। অনিমা তীব্রর দিকে তাকিয়ে মেয়েকে হাসি দিয়ে বলল, ও যাচ্ছে আমাদের সাথে। তীব্র কিছু বলবে তার আগে অনিমা ওকে থামিয়ে দিয়ে বলল, দেখ, তোরা যদি ভেবে থাকিস যে দুজনের মুখ গোমরা করে দুদিকে মুখ ঘুরিয়ে বসে থাকবি আর আমি ব্যাকগ্রাউন্ডে জান জিসান গান বাজাবো, দেন ইউ গাইস আর এ রং। এত সময় নেই আমার হাতে, চুপচাপ চল, নাহলে আমি একদম ভেতরে গিয়ে দরজা লক করে রাখবো, কিন্তু সেটা ভালো হবে। তীব্র আর কিছু না বলে চুপচাপ বসে রইল। অনিমা স্নেহাকে চোখ মেরে সামনের সিটে বসতে বলল। স্নেহা অবাক হয়ে এই অনিমার সাথে 1.5 বছর আগের অনিমাকে মেলানোর চেষ্টা আছে। মেয়েটা এতটা বদলে গেল কোথায়? সে শান্ত নম্র মেয়েটা। অনিমা খোঁচা মারতে স্নেহা সামনে গিয়ে বসলো। তারপর অনিমা ব্যাক সিটে অরুমিতার পাশে বসে ওকে থাম্বস আপ দেখালো। অরুমিতাও মুচকি হাসি দিল। সারা রাস্তা তীব্র স্নেহা দুজনেই চুপ করেছিল, তবে আর চোখে দেখেছে দুজন দুজনকে। গাড়িটি একটা রেস্টুরেন্টের সামনে থামতে অনিমিরা ভেতরে গিয়ে দেখে আর্জেন ওরা বসে আছে। ওদের দেখে রাইমা এগিয়ে এলো। অনিমা রাইমাকে একটা টাইট হাক করলো।
কংগ্রেচুলেশন আপু। এরপর সবাই একে একে আদিবা রাইমাকে কনগ্রাচুলেট করলো। অনিমা স্নেহার সাথে আদ্রিয়ানের পরিচয় করিয়ে দিয়ে বলল। ও স্নেহা আমার আরেক বন্ধু। আদ্রিয়ান মুচকি হেসে বলল। হাই স্নেহা। স্নেহা অবাক হয়ে তাকিয়েছে। অনিমা স্নেহাকে খোঁচা মারতে ওর হুঁশ ফিরে এলো। হকচকিয়ে বলল। হ্যালো স্যার, আম ইয়োর বিগেস্ট ফ্যান। 1.5 বছর বিদেশে বসেও আপনার গান শুনেছি। আপনাকে কখনো সামনাসামনি দেখবো ভাবতেও পারিনি। আদ্রিয়ান হেসে দিয়ে বলল। আচ্ছা হয়েছে, আগে একটু শ্বাস নিয়ে নাও। অনিমা চোখ গরম করে তাকালো স্নেহার দিকে। স্নেহাও বুঝতে পারলো যে এক্সাইটমেন্টে বেশি বকে ফেলেছে। আদ্রিয়ান মুচকি হেসে বলল। তুমি অনি, অরুমিতা আর তীব্রর ফ্রেন্ড, মানে আমাদেরও। তাই স্যার না ডেকে আদ্রিয়ান বা আদ্রিয়ান ভাইয়া বলে ডেকো আমাকে। স্নেহা হেসে মাথা নাড়ল। সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করে বাইরে যে যার মতো আলাদা আলাদা কথা বলছে এক জায়গাতেই, তবে একটু দূরে দূরে। আদ্রিয়ান আর অনিমা একটা সিঁড়ির উপর বসে কথা বলছে। কথার মাঝে অনিমা এক্সাইটেড হয়ে বলল। আমি তো ভাবতেই পারছি না রাইমা আপু মা হবে। একটা ছোট্ট বেবি আসবে, ছোট ছোট হাত পা দিয়ে খেলবে, খিলখিল করে হাসবে। ওয়াও। আদ্রিয়ান গালে হাত রেখে বলল। এমনভাবে বলছো যেন তোমার নিজেরই বেবি আসছে। অনিমা হেসে দিয়ে বলল। আসলে তো খুব ভালো হতো, কিন্তু বিয়েটাই তো হলো না। আদ্রিয়ান এবার অনিমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল। নিজেই বাচ্চা, সে আবার বাচ্চার মা হবে। অনিমা মুখ ফুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। আমি বাচ্চা? আপনি জানেন ঠিক সময় বিয়ে করলে আমার এখন হাফ ডজন বাচ্চা থাকতো। আদ্রিয়ান অবাক হয়ে তাকালো অনিমার দিকে। এই মেয়ে নিজেই লাগাম ছাড়া কথা বলে, পরে নিজেই পরে লজ্জে কুকড়ে যায়। হলেও তাই একটু পরে অনিমা ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করে ফেলো। আদ্রিয়ান বিড় করে বলল। আগে বিয়েটা হোক, তারপর দেখব কয় বছরে হাফ ডজন দিতে পারো। অনিমা ভুরু কুচকে বলল। কিছু বললেন? আদ্রিয়ান একটা মেয়েকে হাসি দিয়ে বলল। না, বাই দ্য ওয়ে, এই তীব্র আর স্নেহার মধ্যে কি হয়েছে? দুজনেই মুখটা গোমরা করে রেখেছে। সেই এসেছে থেকে দেখছি, কেসটা কি? অনিমা তীব্র আর স্নেহার দিকে তাকিয়ে বলল। কেস জন্ডিস। মানে? অনেক ঘটনা বলবো পরে একদিন। এদিকে স্নেহা ওরু একসাথে বসে কথা বলছে। হঠাৎ স্নেহা ওরুকে বলল। এডি আর অনের মধ্যে কিছু চলছে। চলছে তো অনেক কিছুই, কিন্তু ওদের দুজন কেউ কাউকে সরাসরি কিছু বলেনি। স্নেহা অনিমা আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। কিন্তু অনির এত পরিবর্তন কিভাবে? মানে 1.5 বছর আগে তো অনিমা ঠিকমতো হাসতেও না, আর এখন? ওরু হেসে বলল। এক ম্যাজিশিয়ান এসে ওর জীবনে ম্যাজিক করে দিয়েছে। স্নেহা বুঝতে না পেরে বলল। মানে? সবে তো এলি, কদিন থাক বুঝতে পারবি। স্নেহা ভাবছে কেই ম্যাজিশিয়ান, আর কি এমন ম্যাজিক করেছে যে এত ভীত নরম মেয়েটা এতটা চঞ্চল আর দুষ্ট হয়ে গেল। আজকে রাতও অনিমা ল্যাপটপে রঞ্জিত চৌধুরী এগেনস্টে আরও সামান্য কিছু প্রুফ অ্যাড করেছে। যেই বিছানায় শুতে যাবে তখনই টুং করে ওর ফোনে মেসেজ টোন বেজে উঠল। হাতে নিয়ে দেখে আদ্রিয়ানের মেসেজটা ওপেন করে দেখলো ওখানে লেখা আছে। যেভাবে আছো ওভাবেই নিচে চলে আসো ফাস্ট অ্যান্ড ইয়েস, কোনো প্রশ্ন করবে না। অনিমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এই ছেলের আবার কি হলো? অনিমা একটা এসকালার হাফ হাতা টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আছে, সাথে তাও টাকনুর অনেক উপরে ফোল্ড করা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা 20। এত রাতে নিচে যাবে, কি আর করার? কথা না শুনলে যে ঘরে এসে তুলে নিয়ে যাবে সেটাই তো শিওর। তাই শুধু ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাটের তালা দিয়ে নিচে গেল, কিন্তু নিচে কাউকে দেখতে না পেয়ে বেশ ঘাবড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে আদ্রিয়ানকে ফোন করবে, তার আগে কেউ ওর মুখ চেপে ধরলো পেছন থেকে। ও কিছু বোঝে ওঠার আগেই ওর চোখ বেঁধে দিল। মুখ চেপে ধরে আছে তাই কিছু বলতেও পারছে না। লোকটা অনিমার পেট জড়িয়ে নিজের পিঠের সাথে ঠেকিয়ে বলল। ডোন্ট শাউট। অনিমা ওর ছটফটানি থামিয়ে দিল, কারণ কণ্ঠটা চিনতে ওর একটু দেরি হয়নি। এটা আদ্রিয়ান। অনিমা বলল। কি হচ্ছে? চোখ বেঁধেছেন কেন? আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল। সারপ্রাইজ। আর একটা কথা বলবে না, এখন আর বললেও অ্যান্সার দেব না, সো কিপ কোয়াইট। এইটুকু বলে অনিমার হাতও পেছন নিয়ে বেঁধে অনিমাকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অনিমা কিছু বুঝছে না।
এভাবে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে? রাস্তায় অনেকবার অনি জিজ্ঞেস করছে কি করছে, কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো জবাব দেয়নি আর্যেন। একটা অনাথ আশ্রমের সামনে গিয়ে গাড়ি থামলো। আর্যেন ঘড়ির দিকে তাকিয়ে তারপর কাউকে ফোন দিয়ে বলল। সব রেডি? ওপাশ থেকে কেউ কিছু বলল না। তার উত্তরে আর্যেন ওকে বলে অনিমাকে নিয়ে ভিতরে গেল। তারপর ওই আশ্রমের মাঠের মাঝখানে দাঁড় করিয়ে কাউন্ট করা শুরু করলো। আর্যেন আর ওর তাল মিলিয়ে আশপাশ থেকে কাউন্টিংয়ের শব্দ শুনতে পাচ্ছে অনিমা। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. কাউন্ট করতে করতে হাতের বাঁধন খুলছিল, আর 1 বলার সাথে সাথেই আর্যেন অনিমার চোখের বাঁধনও খুলে দিল আর চেঁচিয়ে সবাই বলে উঠল। হ্যাপি বার্থডে। অনিমা হাঁ করে সামনে তাকিয়ে আছে। অনেকগুলো বাচ্চা লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে ওয়ার্ড, মানে এর অনেকটা ইংলিশ ওয়ার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে বানিয়েছে। সবাই ইসমাইল ইমোজির মুখোশ পরে আছে, আর আশেপাশে অনেকগুলো বাচ্চা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আশ্রমের সঞ্চালকরাও দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। সারা মাঠ বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো। ওর আজ বার্থডে, সেটা তো ওর মনে ছিল না। কি করে থাকবে? 6 বছর যাবত তো সেলিব্রেটই হয় না ওর বার্থডে। লাস্টে আব্বুই সেলিব্রেট করেছে ওর বার্থডে, এরপর কেউ না। যদিও তীব্র ওর অনেকবার জানতে চেয়েছে, কিন্তু ও বলেনি। কিন্তু অনিমার আব্বুই তো ওকে এই আশ্রমে নিয়ে এসে প্রতিবার বার্থডে সেলিব্রেট করতো। অনিমা অবাক হয়ে আর্যেনের দিকে ঘুরে তাকালো। আর্যেন মুচকি এসে একটা ফুল অনিমার দিকে বাড়িয়ে দিয়ে পড়ল। হ্যাপি বার্থডে ম্যাডাম। ফুলটা নিয়ে অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আর্যেনের দিকে। সব হুবহু একই রকম করে সাজানো, ফুল, বেলুন, মাস্ক সব একই রকম। আর্যেন এসব জানলো কি করে? এমনি মিলে গেল? দুটো মানুষের এত মিল কি করে হয়? সবই কি কাকতালীয়, নাকি আর কিছু? ভাবার আগে অরু, তীব্র, স্নেহা, আদিপ, রাইমা, আশিস সবে বেরিয়ে এসে সবে ওকে উইশ করলো। অরুমিতা বলল, শয়তান মেয়ে, এদিকে বলতে পারলি, আমাদের বলতে পারলি না তোর বার্থডে কবে? অনিমা অবাক হয়ে তাকালো আর্যিয়ানের দিকে। ও ভাবছে ও তো বলেনি আর্যিয়ানকে ওর বার্থডে। তাহলে অনিমা আর্যিয়ানের সামনে গিয়ে ওকে কিছু বলবে, তার আগে আর্যিয়ান ওকে সামনের দিকে তাকাতে ইশারা করলো। অনিমা সামনে তাকিয়ে একটা মহিলাকে দেখে অবাক হয়ে গেল। মুখে হাসি আর চোখের কোণে পানি চলে এলো ওর। এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে জড়িয়ে ধরল ওনাকে। মহিলাটিও হেসে জড়িয়ে ধরে পড়ল। হ্যাপি বার্থডে মাই চাইল্ড। কেমন আছো মাদার? খুব ভালো, তুমি কেমন আছো? অনিমা মাদারকে ছেড়ে দিয়ে পড়ল। ভালো, খুব মিস করছি তোমাকে। হ্যাঁ, তাই তো এই 1.5 বছরেও মনে পড়লো না এই বুড়িকে। তুমি জানো মাদার, আমি কেন আসতাম না? আই নো, নাও এনজয় ইয়োর ডে। এরপর আর্যেন বাচ্চাদের দিকে তাকিয়ে ইশারা করতে সব বাচ্চারা একে একে এসে অনিমাকে ফুল আর বেলুন দিয়ে উইশ করলো। আর অনিমাও এক এক করে সব বাচ্চাদের চুমু দিয়ে ওদের থেকে ফুল আর বেলুনস নিল। এর মধ্যেই সাংবাদিকরাও এসে গেছে, কারণ তারা জানতে পেরেছে আর্যেন, আবরার, জোহের কোনো মেয়ে জার্নালিস্টের বার্থডে সেলিব্রেট করছে। আর্যেন প্রথমে ওদের দেখে অবাক হলো, পরে পাত্তা দেয়নি। জার্নালিস্টরা এসে আর্জিয়ানকে আর অনিমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো। আর্জিয়ান কেন অনিমার বার্থডে সেলিব্রেট করছে, ওদের মধ্যে কী সম্পর্ক, ব্লা ব্লা। আর্জিয়ান অরুমিতাকে ইশারা করলো অনিমাকে নিয়ে যেতে। অরুমিতা নিয়ে গেল ওকে। তারপর আর্জিয়ান জার্নালিস্টদের বলল, দেখুন, এখন এখানে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে। আগে সেটা করি, তারপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। এক্সকিউজ মি। বলে আর্জিয়ান ওখান থেকে সরে অনিমাকে নিয়ে কেকের কাছে গেল। অনিমা কেক কাটলো। প্রথম বাইট মাদারকে দিতে গেলে মাদার আর্জিয়ানকে বলল। অনিমা তাই করলো। চারপাশে একবার তাকিয়ে অনিমা নিঃশব্দে কেঁদে দিল। ওর আব্বু চলে যাওয়ার পর কেউ এভাবে ওর জন্মদিন সেলিব্রেট করেনি। খুব মিস করছে ওর আব্বুকেও। অনিমাকে কাঁদতে দেখে আর্জিয়ান এসে ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখ মুছে দিল। আর অনিমা নিজেকে আটকাতে না পেরে জড়িয়ে ধরল আর্জিয়ানকে। জার্নালিস্টরাও প্রতি মুহূর্তে ছবি তুলে নিউজ বানিয়ে যাচ্ছে। স্নেহা এবার বুঝতে পারছে অনিমার বদলে যাওয়ার রহস্য। ও হেসে অরুমিতাকে বলল, তুই ঠিকই বলেছিস, অনিমার জীবনে সত্যি একজন ম্যাজিশিয়ান এসেছে, মানে সত্যি ম্যাজিক জানে। অরুমিতা শুধু মুচকি হাসলো। তীব্র, স্নেহা, অরু, আশিস, আদিপ, রাইমা সবাই খুব খুশি, কারণ ওদের সবার প্রাণ অনিমা আজ খুব খুশি।
আর্যনের কথা বিশেষ করে আর বলার দরকার নেই। অনিমা বাচ্চাদের সাথে দুষ্টামি করছে, খেলছে, বেলুন মাস্ক নিয়ে মজা করছে, আর আর্যন হাত ভাঁজ করে সেই দৃশ্য দেখছে। এক অদ্ভুত শান্তি পাচ্ছে ও অনিমাকে এত খুশি দেখে। হঠাৎ মাদার এসে আর্যনের কাঁধে হাত রাখলো। আর্যন ঘুরে তাকাতেই বলল, গড ব্লেস ইউ মাই চাইল্ড। তুমি জানো তো তুমি কি করেছো। এক সময় ওকে দেখে আমি তো ভেবেছিলাম এই মেয়েটার জীবন থেকে সব হাসি হারিয়ে গেছে। সেই দুষ্টু মিষ্টি হাসি খুশি মেয়েটা হারিয়ে গেছে। হয়তো কোনো দিন সেই অনিমাকে ফিরে পাবো না। বাট আই ওয়াজ রং। তুমি পেরেছো ওকে আগের মতো করতে, ওর অন্ধকার জীবনের আলো হতে, ওর রংহীন জীবনের রং হতে। একটা কথাই বলবো, এইভাবে সবসময় আগলে রেখো ওকে। এই অল্প বয়সের জীবনে চরম সত্যিগুলোর মুখোমুখি হয়েছে মেয়েটা। অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে। ওকে আর কষ্ট পেতে দিও না। সব কষ্ট থেকে দূরে সরিয়ে রেখো। আই নো তুমি পারবে। আর্যন মুচকি হাসলো। এরপর অনিমার দিকে তাকিয়ে ভাবলো, পারতে তো আমাকে হবেই মাদার। আই এম কমিটেড টু সামওয়ান। কি করে ভুলবো সেই ওয়াদা? আর এখন তো আমি ওকে ভালোবাসি, নিজের সবটা দিয়ে ভালোবাসি। হঠাৎই জার্নালিস্টরা বলে উঠল, স্যার, কোনো সেলিব্রেশন হচ্ছে আর আপনার একটা গান হবে না, সেটা হয়? আমরা সবাই আপনার গান শুনতে চাই, আর সেটাই বার্থডে গার্লের ডেডিকেট করে। আর্যন একটু অবাক হয়ে বলল, বাট প্লিজ স্যার। আদিপ, আশিস, অরু, তীব্র সবাই সায় দিল। আর্যন অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমাও তাকিয়ে আছে ওর দিকে। সবার অনেক জোড়াজড়িতে আর্যন বলল, ওকে ফাইন। আশিস, গিটারটা নিয়ে আয় তো গাড়ি থেকে। সবাই হাতে তালি দিল ও রাজি হওয়ার। আশিস গিটার এনে দিল আর্যনের হাতে। অনিমা এখনও তাকিয়ে আছে আর্যনের দিকে আর ভাবছে কি গান গাইবে আর্যন, যেটা শুধুই ওর জন্য। কিছুক্ষণ গিটার টোন বাজিয়ে আর্যন অনিমার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো, दहलीज पे मेरी दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम, हंसी खा मैंने जीना, जीना कैसे जीना, हंसी खा मैंने जीना तेरे हमदम, न सीखा कभी जीना, जीना कैसे जीना, न सीखा जीना तेरे बिना हमदम, दहलीज पे मेरी दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम, हंसी खा कभी जीना, जीना कैसे जीना, हंसी खा जीना तेरे बिना हमदम, न सीखा कभी जीना, जीना कैसे जीना, न सीखा जीना तेरे बिना हमदम, सच्ची सी है तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तू सजी है दुनिया मेरी हमदम, आज़मा मिला ज़मी को मेरी आधे आधे पूरी है हम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम, हंसी खा कभी जीना, जीना कैसे जीना, हंसी खा जीना तेरे बिना हमदम, न सीखा कभी जीना, जीना कैसे जीना, न सीखा जीना तेरे बिना हमदम। সকলে হাততালি দিয়ে উঠল। পুরোটা গান আর্যন অনিমার দিকে তাকিয়ে ওর আশপাশ দিয়ে হেঁটেই গিয়েছে, যেন এই গানের প্রত্যেকটা ওয়ার্ড ওর জন্য ছিল। আর অনিমা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আর্যনের দিকে। সামনাসামনি এই প্রথম আর্যনের গান শুনলো। আচ্ছা, সত্যি এই গানটা আর্যন ওর জন্য গিয়েছে? এই কথাগুলো অনিমার প্রতি সত্যি ফিল করে আর্যন? সেটা যদি না হয় তাহলে এই গানটা কেন গাইলো? গান শেষ হওয়ার পর গিটারটা আশিসের হাতে দিয়ে অনিমার দিকে তাকিয়ে দেখল অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আর্যন মুচকি এসে শীষ বাজাতে বাজাতে অনিমার সামনে গিয়ে চুলগুলো নেড়ে ঠিক করে বলল,
আজকে আমাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে বুঝি? অনিমার কয়েক সেকেন্ড লাগলো আর্জিয়ান এই কথাটা বুঝতে। যখন বুঝতে পারলো যে ওভাবে তাকিয়ে আছে বলে আর্জিয়ান এই কথা বলেছে, ওর সাথে সাথেই মাথা নিচু করে ফেললো। সেটা দেখে আর্জিয়ান হেসে বলল, ইউনো, তুমি আমার সামনে লজ্জা পেয়ে যখন মাথা নিচু করে ফেলো তখন খুব কিউট লাগে তোমাকে। গালগুলোতে লালচে ভাব আসে, চোখের এই ঘন পাপড়িগুলো আরও সুন্দর লাগে। আই জাস্ট লাভ ইট। অনিমা অবাক হয়ে এক পলক আর্জিয়ানের দিকে তাকিয়ে দেখলো। আর্জিয়ান ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। সেটা দেখে ও হালকা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আর্জিয়ান হেসে আলতো করে অনিমার গালটে টিপে দিয়ে পড়ল। বাচ্চারা ডাকছে তোমাকে, গো অ্যান্ড এনজয়। অনিমা তাকাতে আর্জিয়ানের চোখের ইশারায় ওকে যেতে বলল। অনিমা মাথা নেড়ে চলে গেল বাচ্চাদের কাছে। অনিমা বাচ্চাদের কাছে যেতেই ওরা সবাই অনিমাকে এক একে গিফট দিল। ওরা সবাই অনাথ আশ্রমের অনাথ বাচ্চা, টাকা দিয়ে গিফট কিনে দেওয়ার মতো সামর্থ্য ওদের নেই। তাই ওরা কাগজ, কাঠ, বোর্ড, মাটি দিয়ে নিজেদের হাতে ছোট ছোট গিফট তৈরি করে দিয়েছে। কিন্তু এই ছোট্ট ছোট উপহারগুলো পেয়ে অনিমার খুশি দেখে মনে হচ্ছে যেন ওকে অনেক এক্সপেন্সিভ কিছু দেওয়া হয়েছে। আর্জিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অনিমার সেই হাসি দেখছে। সত্যি মেয়েটা অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। ছোট ছোট বিষয়ে কত খুশি হয়ে যায়, কত ছোট ছোট ওর চাওয়া, কত সহজে ওকে খুশি করা যায়। সেজন্য তো ও কোনো দামি কমিউনিটি সেন্টার বা রেস্টুরেন্ট বুক না করে এই আশ্রমে এসেছে। এতে দুটো লাভ হলো, অনিমাও খুশি হলো আর বাচ্চারাও। কিছুক্ষণ পর অনিমা আর্জিয়ানের দিকে তাকালো। এরপর বাচ্চাদের খেলতে বলে ও আর্জিয়ানের কাছে এসে দাঁড়ালো। আর্জিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল। কিছু বলবে? অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কসলাতে কসলাতে ইতস্তত করে বলল, আসলে আমি তো জানতাম না এখানে আসার কথা, তাই বাচ্চাদের জন্য কোনো কিছু আনতে পারিনি। কিন্তু আর্জিয়ান হেসে অনিমার দুই কাঁধে হাত রেখে বলল। আমাকে তোমার এতটাই ইরেসপন্সিবল মনে হয়? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আর্জিয়ান অনিমার মাথায় টোকা দিয়ে বলল, আমি সব বাচ্চাদের জন্য এবং আশ্রমের সবার জন্যই গিফট এনেছি। যাওয়ার আগে সবাইকে দিয়ে দিও। অনিমা একটু অবাক হলো, মুচকি হেসে বলল, ওদের কি খাওয়ানো যায় বলুন তো? সেই ব্যবস্থাও করেছি, বাট তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। সেটা কি? রান্না করতে হবে সবার জন্য বিরিয়ানি। পারবে তো? অনিমা হেসে দিয়ে বলল, অবশ্যই পারবো, বাট দু একজনের হেল্প লাগবে, এত মানুষের রান্না তো। ডোন্ট ওয়ারি, দু একজন থাকবে তোমার সাথে। ওকে। অনিমা বিরিয়ানি রান্না করতে চলে গেল। আর্জিয়ান বাচ্চাদের সাথে খেলছে। আশিস অরুমিতাকে পেছন থেকে ঘুরছে আর বিরক্ত করছে। আশিস অরুমিতাকে পেছন পেছন ঘুরছে আর বিরক্ত করছে। অরুমিতা বিরক্ত হয় ভান করলেও মোটেও বিরক্ত হচ্ছে না, বরং আশিসের আড়ালে মুচকি মুচকি হেসে যাচ্ছে। তীব্র আর স্নেহা দুজন দুদিকে বসে আছে, তবে একে অপরের আড়ালে একে অপরকে দেখে যাচ্ছে। ভালোবাসাগুলো হয়তো এমনই হয়, শত অভিমান থাকলেও একে অপরের মুখ ভালোবাসাগুলো হয়তো এমনই হয়, শত অভিমান থাকলেও একে অপরের থেকে মুখ ফিরিয়ে রাখা যায় না। আদিব আর রাইমাও আশ্রম সঞ্চালকদের সাথে কথা বলছে, আর জার্নালিস্টরা ওদের কাজ করে যাচ্ছে। কলকাতার ফ্লাইটে ফুলরে বসে মোবাইলের স্ক্রিনে অনিমার ছবির দিকে এক দৃষ্টিতে তাকে ড্রিঙ্কস করছে রিক। বোতলে একটা চুমুক দিয়ে বলল, হ্যাপি বার্থডে সুইটহার্ট। আজ যদি এখানে আসতে না হতো তাহলে তোমাকে নিয়ে তোমার বার্থডে সেলিব্রেট করতে পারতাম, কিন্তু সব ভেস্তে গেল এই ড্যাডের জন্য। এটুকু বলে ছবিটা সরিয়ে আরেকটা ছবি বাইর করলো। সেই ছবিটার দিকে তাকিয়ে হাত দিয়ে ছুঁয়ে বলল, আমার কাছে থাকা অবস্থায় তোমার লাস্ট বার্থডেতে তোমায় মেরেছিলাম, আমি একটু বেশি মেরেছিলাম। কি করতাম? তোমার কলেজের বন্ধুরা কেক নিয়ে বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছিল এই বাড়িতে। সব মেয়ে বন্ধু হলেও মানা যেত, কিন্তু দুজন ছেলে ছিল। ছেলে কেন থাকবে? ওয়াই, কেন থাকবে? তাই তো রাগের মাথায় তোমাকে মেরেছিলাম আমি। ভুলটা কি করেছি? একবার, জাস্ট একবার তোমাকে নিজের কাছে নিয়ে আসি, তারপর তোমাকে কোথাও বেরোতেই দিব না। দরকার পড়লে শিকল পরিয়ে রুমে আটকে রাখবো তোমাকে, কিন্তু কোথাও যেতে দিব না, কোথাও না। এইটুকু বলে বাঁকে সে বোতলে চুমুক দিতে দিতে এক পর্যায়ে ফ্লোরেই বসে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল ও। সব বাচ্চারা আশ্রমের সঞ্চালকগণ আদিব, আশিস, তীব্র, রাইমা, অরুমিতা, স্নেহা সবাই দুই সারিতে লাইন করে কলাপাতার সামনে নিয়ে বসে আছে। জার্নালিস্টের আগে বিদায় দিয়েছে আর্জিয়ান। অনিমা আর আর্জিয়ান সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। অনিমা সবাইকে বিরিয়ানি দিচ্ছে আর আর্জিয়ান সবাইকে টমেটো, শসা আর লেবু দিচ্ছে। সবাই বারণ করেছিল ওদের এসব করতে, কিন্তু ওদের জেদ ওরাই সার্ভ করবে।
তাই সবাইকে মানতে হলো। খাবার সার্ভ করতে গিয়ে একে অপরকে দেখছে বারবার আর চোখে। সবাইকে খাবার সার্ভ করে আদ্রিয়ান আর অনিমাও খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে এবার যাওয়ার পালা। আদ্রিয়ান অনিমার হাতে গিফটের প্যাকেটগুলো দিল। অনিমাও সবাইকে গিফটগুলো দিয়ে সব বাচ্চাদের আদর করে বিদায় নিল। আদিপ, রাইমা আর আশিস এক গাড়িতে চলে গেল। তীব্র, অরু আর স্নেহা ড্রপ করে দেবে। অনিমাকে অ্যাজ ইউজুয়াল আদ্রিয়ানই ড্রপ করে। গাড়ি আপন গতিতে চলছে। অনিমা আর আদ্রিয়ান দুজনেই চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, অনিমা, এবার বলো তো তীব্র আর স্নেহার ব্যাপারটা কি? মানে যতটুকু দেখে বুঝলাম দে লাভ ইচ আদার, তাহলে এভাবে দুজন দুজনকে ইগনোর কেন করে? অনিমা সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসলে ওদের সেই কলেজ লাইফ থেকে প্রেম চলছে, কিন্তু স্টাডি কমপ্লিট হওয়ার পর স্নেহার বাবা চেয়েছিল যে সে ফ্যাশন ডিজাইনার নিয়ে একটা কোর্স করুক অ্যাব্রোড থেকে, আর বাবার জোরে রাজি হয়ে চলে গিয়েছিল অ্যাব্রোড, তীব্রকে না জানিয়ে। এজন্যই রাগ করেছে? আরে না, ফোনে পরে বলেছিল তীব্রকে। তীব্র একটু আগা রাগ দেখালেও অতটাও রাগ করেনি, দুদিনই ঠিক হয়ে যেত সব। আদ্রিয়ান ভুরু কুচকে অনিমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলল, তাহলে সমস্যা কি ছিল? আর কয়েকদিন পর স্নেহার বাবা ওর এঙ্গেজমেন্ট করিয়ে দেয় অন্য একটা ছেলের সাথে। স্নেহ ওর বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারেনি, আর এটা শোনার পরে তীব্র রেগে যায়। সো ও অ্যাঙ্গেজড ছিল, বাট কোনো এক কারণে ছেলেটা এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। বেচারি তীব্রকে অনেকবার সরি বলেছে, কিন্তু তীব্র অভিমান কমেনি। বুঝলাম। এরপর দুজনেই বেশ অনেকক্ষণ চুপ করেছিল, কিন্তু অনিমা মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। আদ্রিয়ান একটু অবাক হয়ে বলল, কেন? এত সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করার জন্য। আজ 6 বছর পর এভাবে নিজের বার্থডে সেলিব্রেট করলাম, এর আগে আব্বু করতো। আমি জানি। অনিমা অবাক হয়ে বলল, কি? আদ্রিয়ান অনিমার প্রশ্নে একটু মুচকি হাসলো, তারপর ড্রাইভ করতে করতে বলল, অ্যাজ পার আই নো, বন্ধুতে থ্যাঙ্কস সরি শব্দগুলো মানায় না, বাট তবুও থ্যাঙ্কস বলছো, নট ফেয়ার। সরি আর বলবো না। আদ্রিয়ান ভুরু কুচকে তাকাতে অনিমা বুঝতে পারলো ব্যাপারটা, তাই মাথা চুলকে বলল, আই মিন ঠিক আছে, আর বলবো না। আদ্রিয়ান হেসে দিল। আদ্রিয়ানের হাসি দেখে অনিমাও হেসে দিল। সকালে চা খেতে খেতে শপের পেপারটা খুলেছে মিস্টার রঞ্জিত, আর পাশে বসে আছে কবির শেখও। ফ্রন্ট পেজে নিউজটা দেখে ওনার চোখ আটকে গেল। বড় বড় করে লেখা, আদ্রিয়ান আবরার জোহের ইনকারের ইকরার কে এই তরুণী। অনিমা আদ্রিয়ান একে অপরকে জড়িয়ে ধরে আছে, সেই ছবিও বড় করে ছাপা। তাড়াতাড়ি বিনোদন পেজে গিয়ে বিস্তারিত পড়ে অবাক হয়ে গেলেন। সেটা দেখে কবির শেখ বললেন, কি হয়েছে জিজু? মিস্টার রঞ্জিত কিছু না বলে পেপারটা এগিয়ে দিলেন কবির শেখের কাছে। পেপারটা দেখে কবির শেখ চমকে গেলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, মেয়েটা কি ভয়ে ডর সব উড়ে গেছে? একে পালিয়েছে বলে সবাই রেগে আছে, তার উপর এখন এসব করে বেড়াচ্ছে। আরে আমি ভাবছি এই রকস্টারের কথা। কবির শেখ হেসে বলেন, সেই এই ছেলেকে মরণ তো নিশ্চিত হয়ে গেল, আর মেয়েটা কি হাল হবে রেগ বাবাই ভালো জানে। মিস্টার রঞ্জিত রেগে বললেন, তুমি এসব ভাবছো? আমি ভাবছি এত বড় একজন রকস্টার খুন করলে সেটা ধামাচাপা দেব কি করে? ওর এত ফ্যান, সবাই খেপে উঠবে। কবির শেখ হেসে বলেন, টেনশন নিচ্ছেন কেন জিজু? কিছু হবে না, এমনিতেই একে তো অনেক মারতে চাই, কাউকে ফাঁসিয়ে দেব, আর রিকের বিরুদ্ধে প্রমাণ তো তখন পাবে না যখন ওই সিংহের ডেড বডিটা কেউ খুঁজে পাবে। বলে হেসে দিল কবির শেখ। মিস্টার রঞ্জিতও হাসলো, অন্তত ভয়ঙ্কর সেই হাসি যেখানে না আছে দয়া আর না আছে কোনো সহানুভূতি, আছে শুধু হিংস্রতা আর অমানবিকতা। একটা রেস্টুরেন্টে বসে আছে অনিমা, আদ্রিয়ান, আদিপ, আশিস, রাইমা, তীব্র, অরুমিতা, স্নেহা। অনিমা বার্থডে উপলক্ষে আদ্রিয়ান ওদের সবাইকে স্পেশাল ট্রিট দিচ্ছে। সবাই নানা রকম কথা বলছে, কিন্তু তীব্র আর স্নেহা মুখ গোমরা করে বসে আছে। হঠাৎ আদ্রিয়ান তীব্র স্নেহাকে উদ্দেশ্য করে বলল, তীব্র, স্নেহা, তোমাদের আমার কিছু বলার আছে। তীব্র আর স্নেহা তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, অনির কাছে তোমাদের সমস্যাটা অনেকটা শুনেছি। দেখো, জীবনটা খেলা নয়, গোলাপের বিছানাও না যে সব আমাদের মন মতো ইচ্ছে মতো হবে। অনেক সময় অনেক কিছু হয় যেটা আমাদের হাতে থাকে না,
না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয়। আর কাছের মানুষকে ইচ্ছে করে দূরে সরিয়ে রাখাটা বোকামি। আমি বলবো না যে সব ভুলে এক হয়ে যাও, সেটা তোমাদের সিদ্ধান্ত। আমার কোনো উপদেশ কাজে লাগবে না যদি তোমরা নিজে থেকে ব্যাপারটা না বোঝো। সো টেক ইউর টাইম অ্যান্ড থিঙ্ক। জীবন একটাই, সেটা নিজের মতো বাঁচো। হঠাৎই ওর ফোন এলো, রিসিভ করে কথা বলতে গেল। এতক্ষণ সবাই মুগ্ধ হয়ে আর্যেনের কথা শুনছিল। তীব্র স্নেহা ভাবনায় পড়ে গেল। অনিমা ভাবছে এই ছেলেটা সত্যি অসাধারণ, যার কোনো তুলনা হয় না। এর মধ্যে আর্যেন এসে বলল, গাইস, আই হ্যাভ টু গো। কাজ পড়ে গিয়েছে, তোরা থাক। আর তীব্র অনেকে ড্রপ করে দিস একটু। তীব্র মাথা নাড়ালো। আর্যেন চলে গেল। সবাই কথা বলছে আর কিছুক্ষণ পরে অনিমার ওয়াশরুমে যাবার দরকার হলো, তাই বলল, তোরা বস, আমি একটু আসছি। সবাই মাথা নাড়াতেই অনিমা চলে গেল, ওয়াশরুমে চলে গেল। বেশ অনেকক্ষণ পর অনিমা এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। চোখ লাল হয়ে আছে, ফুলেও আছে খানিকটা। সার মুখে বিন্দু বিন্দু পানি বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। তারপর মুখে পানি দিয়েছে। অরুমিত এসে ওকে ধরে বলল, কি হয়েছে তোর? অনিমা উত্তর না দিয়ে তীব্রর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি একটু বাড়িতে ড্রপ করে দে প্লিজ। সবাই বুঝতে পারলো অনিমা এখন কারোর কথার উত্তর দেবে না, তাই এখন না জিজ্ঞেস করাই ভালো। পরে জেনে নেবে। এখন আপাতত ওকে বাড়ি পৌঁছে দিক। কাজ করে এসে ল্যাপটপে ইন্টারনেটে নিউজ পেপার পড়ছে রিক। সবে গ্লাসে পানি খেতে নিয়েছিল, কিন্তু একটা নিউজ দেখে ওর মাথা হ্যাং হয়ে গেল। হেডলাইনটা যতটা না পড়াচ্ছে তার বেশি পড়াচ্ছে ছবিটা। রাগে চোখ লাল হয়ে উঠেছে ওর, শরীর থরথর করে কাঁপছে। হাতে চেপে গ্লাসটা ভেঙে গেল, মুহূর্তেই ক্ষত বিক্ষত হয়ে গেল ওর হাত। টপ টপ করে রক্ত পড়তে লাগলো। রাগে গজগজ করতে করতে দাঁতের দাঁত চেপে পড়ল, কাজটা তুমি একদমই ঠিক করনি সুইটহার্ট। খুব বড় একটা ভুল করে ফেলেছো। খুব সাহস হয়ে গেছে তোমার, তাই না? ডানা গজিয়ে গেছে। আমাকে আর ভয় পাও না, তাই না? শাস্তে শিখেছ, অন্য ছেলেকে জড়িয়ে ধরেছ। বুক কাঁপলো না তোমার? কোনো ব্যাপার না, এবার কাঁপবে। তোমার ওই আশিককে তো তোমার চোখের সামনে উপরে পাঠাবো, তোমাকে তো তারপরে দেখব। এই কাজের অনেক বড় দাম দিতে হবে তোমায় বেবি, এমন দাম যে তুমি সারা জীবন কেঁদেও কুল পাবে না। জাস্ট ওয়েট। বলে পাগলের মধ্যে হাসতে ও শুরু করলো। হাসতে হাসতে এক পর্যায়ে রাগে রুম কাঁপিয়ে গর্জন করে উঠল। রাগে ল্যাপটপটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেল। বদ্ধ এক উন্মাদ লাগছে ওকে। গরম লোহার রড কেউ ওর জামার উপর দিয়ে পিঠে চেপে ধরেছে এমন স্বপ্ন দেখেই চিৎকার দিয়ে ওঠে বসলো অনিমা। সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। অনেকদিন এই দুঃস্বপ্ন থেকে মুক্তি ছিল ও, কিন্তু আজ আবার দেখলো থরথর করে কাঁপছে ওর শরীর। বাইরে বৃষ্টিও হচ্ছে। মাথা এতটাই ব্যথা করছে যে সহ্য করতে না পেরে ওয়াশরুমে সাউছে নিচে বসে পড়ল অনিমা। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না যেন সব গলায় আটকে আছে। একটা বাথটব পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর উল্টো করে বাথটবটা সরিয়ে নিজের পিঠের দিকে তাকালো। দাগগুলো এখনো পুরোপুরি যায়নি, আপছে রয়ে গেছে। কিছু ওর মামি দেওয়া, কিছু রিকের। এই দাগগুলোই ওর ওপর হওয়া প্রতিটা অন্যায়ের সাক্ষী। আস্তে করে ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ও। কেন এমন হয় ওর সাথে? ও তো ভুলতে চায় সব, কেন পারছে না? কেন ওর অতীত ওর পিছু ছাড়ছে না? কেন? আচ্ছা, দুপুরে ওয়াশরুমে ও যা বলে গেল সেটাই হবে না তো? না, ও পারবে না সহ্য করতে, এসব আর পারবে না। ও চায় না ওই নরকে আবার ফিরে যেতে। ও বাঁচতে চায়, জীবন্ত লাশ হয়ে বাঁচতে পারবে না ও। এসব ভাবতে ভাবতে ওর কান্নার বেগ বেড়ে গেল। আসলে তখনও ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় মুখ ধুতে যাবে। হঠাৎ ওর কোমরে কেউ খুব বাজেভাবে টাচ করলো। অনিমা রেগে পিছন ঘুরে থাপ্পড় মারতেই লোকটা ওর হাত ধরে ফেলো। লোকটাকে দেখে চরম অবাক হলো অনিমা। রাগে চল শক্ত হয়ে গেল অনিমার। এই লোকটাকে ও পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে। রিককেও অতটা ঘৃণা করে না যতটা এই লোকটাকে করে। এখনও সেই একই বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে, যেভাবে আঁকি দেখত। কিন্তু ও এখানে কি করে এলো? এসব ভেবে অনিমা অবাক হয়ে বলল, ভাইয়া। অনিমার সামনে ওর মামাতো ভাই অর্ক দাঁড়িয়ে আছে। অর্ক শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সে হাসিটা অনিমার কাছে বিষের মতো লাগছে। ইচ্ছে করছে ঠাটিয়ে গালে দুটো চর বসিয়ে দিতে। অর্ক অনিমার হাতটা এখনো ধরে আছে। অনিমা চোয়াল শক্ত করে বলল, তুমি এখানে কি করছো? আর এখানেও কেন এসেছো? অর্ক অনিমার হাতে এক টান দিয়ে এগিয়ে এনে বলল, কেন আমি এসে পড়ায় তোর খুব সমস্যা হয়ে গেল? খুব ফুর্তিতে আসিস দেখছি। অনিমা রেগে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া হাতটা ছাড়ো।
এটা শুনে অর্ক অনিমার হাত ধরে আরেকটু কাছে টেনে বলল, কোনো অন্য ছেলেকে জড়িয়ে ধরতে পারিস, রিকের সাথে রাত কাটাতে পারিস, আর আমি একটু হাত ধরলেই দোষ। অনিমার চোখ দুটো ছলছল করে উঠল, সাথে রাগ হচ্ছে প্রচুর। ও হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, একটু বদলাওনি তুমি, এখনো সেই একই রকম আছো। অর্ক অনিমার হাতে চাপ দিয়ে ধরে বলল, ও আমি খারাপ, আর তুই কোথাকার সতী সাবিত্রী রে? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অর্কের দিকে। যদিও হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু অর্ক কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছে না ও। অনিমাকে তাকিয়ে থাকতে দেখে অর্ক বলল, কি দেখছিস? ভুল কিছু বলছি? কদিনেই এত বড় একটা রকস্টারকে পটিয়ে নিলি, আর মন্ত্রীর ছেলে তো তোর জন্য পাগল, ওর সাথে তো রাতও কাটিয়েছিস। তাহলে আমি কি দোষ করলাম? হ্যাঁ, ওদের মতো অত টাকা না থাকলেও কম তো নেই, আর দেখতেও ওদের থেকে খুব বেশি খারাপ না। তাহলে অনিমার ঘৃণা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটাকে। একটা মানুষের চিন্তাধারা এত নিচু হতে পারে? ছি। অনিমা অর্কের দিকে তাকিয়ে বলল, এরকম নোংরা চিন্তা ভাবনা শুধু তোমার মতো মানুষেরই আছে। অর্ক আরো জোরে চেপে ধরল অনিমার হাত। ব্যথায় কুকিয়ে উঠল ও। চোখ দিয়ে না চাইতেও পানি গড়িয়ে পড়ল। অর্ক দাঁতে দাঁত চেপে বলল, ও তুই তো বলতে চাইছিস রিক তোর সাথে কিছুই করেনি। যতবার রিক তোকে দেখতে আসতো রুমে গিয়ে দরজা লক করে দিত। কেন সেটা বুঝি না আমরা? এতটাই বোকা ভাবিস আমাকে? একই হাতে ব্যথা পাচ্ছে, তার উপর অর্কর এসব কথা শুনে অনিমা নিজেকে সামলাতে পারছে না, তাই কেঁদে দিয়ে বলল, তুমি নিজের যেমন সবাইকে ঠিক সেরকম ভাবো, তাই না? ও তো রিক খুব ভালো, ধোয়া তুলসী পাতা, তাই না? অনিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না, উনি খারাপ, খুব খারাপ একজন মানুষ, কিন্তু এই দিক দিয়ে তোমার চেয়ে 1000 গুণ ভালো। এই 2 বছরে উনি চাইলেও আমার সাথে যা খুশি করতে পারতেন, বাধা দেওয়ার ক্ষমতা আমার ছিল না অন্য কারো, কিন্তু উনি এমন করেনি। কোনোদিন এরকম কোনো উদ্দেশ্য আমাকে স্পর্শ করেনি। যতবার আমাকে ছুঁয়েছে শুধু মারের জন্যই ছুঁয়েছে। কিন্তু তুমি আমার সাথে কি করেছো সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? অর্ক বাঘা এসে অনিমার হাত আরো চাপ দিয়ে বলল, বাহ, খুব বলি ফুটেছে দেখছি। মনের সব ভয় চলে গেছে নাকি? অনিমার মনে হচ্ছে ওর হাত ভেঙে যাবে, এত জোরে চেপে ধরেছে। কিন্তু অর্কর এসব কথাই ওর ব্যথার চেয়ে এখন রাগ হচ্ছে বেশি, তাই ও রাগী কণ্ঠে বলল, তোমাকে ভয় পাই না, আমি আগেও পেতাম না, আর না ভবিষ্যতে পাবো। আমি শুধু তোমাকে ঘৃণা করি। অর্ক এবার অনিমার হাত পেছন নিয়ে মুছে ধরে বলল, তাই না? তো রিককেও ভয় পাস না? এটা শোনার সাথে সাথেই অনিমার রাগের চেহারায় হালকা ভয় মিশ্রিত হলো। বুকের ভেতর ধক করে উঠল। অনিমার ওই ফেস রিয়াকশন দেখে অর্ক হেসে অনিমার হাতে আরেকটু মোচড় দিয়ে বলল, কি? ওর নাম শুনেই সব তেজ শেষ? অনিমা এবার কাঁদো কাঁদো গলায় বলল, কেন এভাবে আমার পেছনে পড়ে আছো তোমরা? তোমাদের তো আমার বাবার সব প্রপার্টি চাই, আমি তো দিয়ে এসেছি সব। ওইসব দাবি নিয়ে তো যাইনি আমি, আর আমি কথা দিচ্ছি কোনোদিন যাবো না। তবু প্লিজ চলে যাও এখান থেকে, একটু শান্তি দাও আমায়। অর্ক শব্দ করে হেসে দিল অনিমার কথায়। তারপর অনিমার হাতে একটু টান দিয়ে আরো কাছে এনে বলল, তোর খোঁজ যদি আমরা রিককে দেই, তার বিনিময়ে আমি কি পাবো জানিস? একটা মোটা অঙ্কের ক্যাশ। অনিমা অবাক হয়ে তাকিয়ে বলল, শুধু টাকার জন্য তোমরা? হ্যাঁ, শুধু টাকার জন্যে। এবার শোন, তোকে একটা সুযোগ দিচ্ছি, চুপচাপ আমার সাথে আমাদের বাড়িতে চল। তারপর আমি রিককে বলবো যে তুই নিজের ভুল বুঝতে পেরে নিজেই ফিরে এসেছিস। এতে হয়তো তোর শাস্তিটা কমে যাবে। অনিমা কাঁদতে কাঁদতে বলল, তোমরা সত্যিই অমানুষ। অর্ক এবারও হেসে দিয়ে অনিমার হাতে আরো চাপ দিয়ে ধরে বলল, সেটা তুই আজকে বুঝলি? শোন, রিক ঠিক পেয়ে যাবে তোকে খুব তাড়াতাড়ি। তাই নিজের ভালো চাইলে যেটা বলছি সেটাই কর, চল। এবার হাতে ব্যথাটা অসহনীয় হয়ে উঠেছে অনিমার, তাই হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি যাব না। ওকে ফাইন, আমিও দেখছি তুই কি করে থাকিস। ইচ্ছে তো ওর সে এখনই তুলে নিয়ে যাই, কিন্তু এটা পাবলিক প্লেস, তাই সেটা করতে পারবো না। তবে দেখে নেব তোকে। এইটুকু বলে অনিমার হাতটা ঝাড়ে দিয়ে ছেড়ে দিয়ে ওইখান থেকে চলে গেল অর্ক। আর অনিমা হাত ধরে ওখানেই বসে কাঁদতে লাগলো। হাতের দিকে তাকিয়ে দেখলো গভীর দাগ হয়ে আছে হাতে। কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে ওর। অনেকক্ষণ কেঁদে তারপর উঠে নিজেকে স্বাভাবিক করে চোখে মুখে পানি দিয়ে চলে গেল ওদের কাছে। তারপরে
তীব্রর বাড়িতে ও চলে আসে। ফোনের আওয়াজে নিজের কল্পনা থেকে বেরিয়ে এলো অনিমা। কান্না থামিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অরুমিতার ফোন। নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে কিছু বলবে, তার আগে অরুমিতা বলল, অনি, আজকে নিউজ পেপার পড়েছিস? না রে, সারাদিন তো তোদের সাথেই ছিলাম, বার্থডের ঝামেলায় পড়া হয়নি। কেন? পেপারে তোর আর এডির ছবি বেরিয়েছে। অনিমা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, হোয়াট? হ্যাঁ রে, আমিও তো জানতাম না। সারাদিন তোর বার্থডে নিয়ে বিজি ছিলাম, তাই জানতে পারিনি। তুই দেখ। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল। আচ্ছা, রাখছি। ফোনটা রেখেই অনিমা তাড়াতাড়ি ল্যাপটপ অন করে তারপর নিউজটা দেখে অনিমা চমকে উঠল। ল্যাপটপের মনিটরের দিকে তাকিয়ে এক হাতে মুখ চেপে ধরল ও। কালকে এতটাই খুশি ছিল যে জার্নালিস্ট এসেছে, তার ফল কি হতে পারে ওর মাথাতেই আসেনি। ও তো আর্জিয়ানকে নিয়ে ব্যস্ত ছিল, এসব মাথাতেও আসেনি ওর। ল্যাপটপটা অফ করে দুই হাতে মাথা চেপে ধরল। কিছুক্ষণ চুপ করে থেকে শব্দ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, এবারও ঠিক পেয়ে যাবে আমাকে। না, আমি যাব না, কোথাও যাব না। আমি যেতে চাই না ওখানে, প্লিজ। আচ্ছা, এখানে তো আদ্রিয়ানের ছবি আছে। আদ্রিয়ানের কোনো ক্ষতি করে দেবে না তো রিক? ওর জন্য আদ্রিয়ান বিপদে পড়বে না তো? এসব ভেবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ওর মাথায় শুধু একটা চিন্তাই চলছে, কি করবে ও? কোথায় যাবে? কার কাছে যাবে? কে বাঁচাবে ওকে? এসব ভাবতে ভাবতেই আবারও ফোন বেজে উঠলো। পাশে রাখা ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান ফোন করেছে। চোখ মুছে কয়েকটা শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। হাই, কি খবর? আমাকে ভুলেই গেছো মনে হয়। সেই যে রেস্টুরেন্ট থেকে বেরোলাম, একটু খোঁজও নিলে না আর? হ্যাঁ, অনিমা নিজের গালটা যথেষ্ট স্বাভাবিক করে রেখে বলল। না, আসলে এমনি। আর্জেনের কেন জানি মনে হচ্ছে অনিমা ঠিক নেই, তাই একটু চিন্তিত কণ্ঠে বলল। কি হয়েছে অনি? আরে ওকে? অনিমার খুব কান্না পাচ্ছে। ওর এখন ইচ্ছে করছে আর্জেনকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদতে। ওকে বলতে ইচ্ছে করছে, আই এম নট ওকে আর্জেন, আমি ভালো নেই, পারছি না আমি আর সহ্য করতে এসব। প্লিজ আমাকে এসবের দূরে কোথাও নিয়ে যান। কিন্তু অনিমা তার কিছুই বা বলতে পারছে না। অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখে বলল। ইয়া, আই এম ওকে। আর্জেন সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল, আর ইউ শিওর? হ্যাঁ। কোনো কারণে তুমি ওই নিউজটার জন্য আপসেট নও তো? দেখো, ওগুলো সিরিয়াসলি নিও না, কিচ্ছু হবে না। না, সেরকম কিছু না। অনিমা বুঝতে পারছে যে এখন বেশিক্ষণ আর্জেনের সাথে সে কথা বলে ওর আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই বলো। আমার খুব ঘুম পাচ্ছে, রাখছি। হ্যাঁ। আর্জেন ভুল কুচকি ফেলো, কিছু তো গন্ডগোল আছে সেটাও বুঝতে পারছি ও, তবু বলো। শোনো, অনিমা ফোন রাখতেই নিয়েছিল। আর্জেনের আওয়াজ পেয়ে ফোনটা আবার কানে তুলো। কালকে আমি তোমার ফ্ল্যাটের সামনে থেকে তোমাকে অফিসে ড্রপ করে দেব। না না না, তার দরকার নেই, আমি যেতে পারবো। আর্জেন গম্ভীর মুখে বলল। আমি জিজ্ঞেস করিনি তোমায়, জানিয়ে দিলাম। কিন্তু কাল আমি আসছি তোমায় নিতে, দ্যাটস ফাইনাল। অনিমা আর কিছু বলার আগে আর্জেন ফোনটা কেটে দিল। অনিমা খাটে হেলান দিয়ে ভাবছে কি করবে। এবার থেকে তো চাইলেই দুদিনে চলে যেতে পারবে না, আর তাছাড়া কতদিনই বা পালাবেও। আর এদিকে আর্জেন ভাবছে কিছু তো চলছে অনিমার মনে, ও ভালো নেই। কিছু তো আছে যেটা ও গোপন করছে, কিন্তু সেটা কি? ওকে এবার দেখতেই হবে ব্যাপারটা। মিস্টার রঞ্জিত আর কবি শেখ সবে বাসে ফিরল। হঠাৎই মিস্টার রঞ্জিতের মোবাইল বেজে উঠল। ভোর কুচকে ফোনটা রিসিভ করে বলল। হ্যাঁ বলো। রিক গম্ভীর কণ্ঠে বলল। এখানকার সব কাজ শেষ, কালকে আসতে পারবো তো আমি? মিস্টার রঞ্জিত ঘরে ঢুকতে ঢুকতে বলল। কাজ শেষ হয়ে গেলে আর থাকবে কেন? বাই বলে ফোনটা রেখে দিল রিক। তারপর আগে গজগজ করতে করতে বলল। আমি আসছি, কালকে আসছি। বার্থডে সেলিব্রেট করার, অন্য ছেলেকে হাক করার খুব শখ, তাই না? তোমার সব শখ এবার আমি মেটাবো। আর মিস্টার আদ্রিয়ান আবরার জুহাইয়ের আমার জিনিসে হাত দেবার যে দুঃসাহস তুমি করেছো, তার দাম তোমাকে নিজের প্রাণ দিয়ে চোকাতে হবে। আমি নিজের হাতে মারবো তোমাকে, নিজের হাতে। এদিকে ফোন কেটে মিস্টার রঞ্জিত কবি শেখকে বলেন। কালকে রিক আসছে। কবি শেখ চিন্তিত কণ্ঠে বলেন। জিজু, ও এবার এসে কিন্তু একটু খুন খারাপই করবে, আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। মিস্টার রঞ্জিত হেসে বলেন। সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। যদি রিক ওই রকস্টারকে খুন করে তো কেউ লাশও খুঁজে পাবে না। কবি শেখ ফোন চাপতে চাপতে বলেন।
আরে আর্জিয়ানকে কারা কারা মারতে চায় তারা একটু লিস্টও আমি বানিয়েছি, কাউকে একটা ফাঁসিয়ে দিব। মিস্টার রঞ্জিত আর কবি শেখ দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসলেন। অনিমা 5 মিনিট ধরে নিচে দাঁড়িয়ে আছে আর্জেনের আসার জন্য, কিন্তু ওর মনে কালকে ঘটনাগুলোই মাথায় আসছে। এসব ভাবতে ভাবতে আর্জেন চলে এলো। আর্জেন নেমে গাড়ির দরজা খুলে দিল। অনিমা চুপচাপ উঠে বসলো। আর্জেন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। আর্জেন অনিমা দুজনেই চুপ করে আছে। আর্জেনের নীরবতা অনিমাকে একটু অবাক করেছে। বেশ কিছুক্ষণ পর আর্জেন গাড়ি থামিয়ে দিল। অনিমা অবাক হয়ে বলল, কি হলো, এখানে থামলেন কেন? আর্জেন অনিমার দিকে তাকিয়ে বুড়ো কুচকে বলল। তোমার কি হয়েছে সেটা বলো। অনিমা একটু ঘাবড়ে গেল, কোনো মতে নিজেকে সামলে বলল, কি হবে, কিছুই হয়নি। বাট তুমি... আর কিছু বলার আগেই আর্জেনের চোখ পড়ল অনিমার হাতের দিকে। আর্জেন অনিমার হাতটা সামনে এনে বুড়ো কুচকে বলল। হাতে কি হয়েছে? অনিমা হাতের দিকে তাকিয়ে দেখল দাগ হয়ে আছে। কালকে অর্ক এতটাই জোরে চেপে ধরেছিল যে এমন দাগ তৈরি হয়েছে। নখও গেঁথে গেছে দুটো। কিন্তু আর্জেনকে কি করে বলবে এসব? অনিমাকে চুপ থাকতে দেখে আর্জেন বলল। কি হলো বলো। অনিমা মাথা নিচু করে বলল, ব্যথা পেয়েছি। আর্জেন গম্ভীর কণ্ঠে বলল, কিভাবে? নিজেও জানি না কিভাবে হলো। আর্জেন অবাক হয়ে বলল, মানে কি? অনিমা কি বলবে কিছু বুঝতে পারছে না, তাই মাথা নিচু করে বলল, অফিসে লেট হয়ে যাচ্ছে আমার, কিন্তু... প্লিজ। আর্জেন আর কিছু না বলে গাড়ি স্টার্ট করলো। ও খুব ভালোই বুঝতে পেরেছে অনিমা কিছু আড়াল করছে, কিন্তু এখন এসব জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, সেটাও বুঝতে পারছে। আর্জেন ভাবছে ওর অফিস শেষে নিরিবিলি কথা বলতে হবে ওর সাথে। অফিস শেষে অনিমা অরুমিতা বা তীব্রর সাথে কথা না বলে ডেস্কে কাজে বসে পড়ল। অরুমিতা আর তীব্র বেশ অবাক হলো, আর যেন আবার সেই অনিমাকে দেখছি ওরা। কিন্তু হঠাৎ কি হলো মেয়েটার? কালকে রেস্টুরেন্টে ওয়াশরুমে যাবার আগে অবধি তো কত খুশি ছিল ও, আজ কি হলো? ওরা অনিমাকে কিছু বলবে তার আগে অনিমার ডাক পড়ল বসের কেবিনে। অনিমা একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে গেল ওর বসের কেবিনের দিকে। অরুমিতা আর তীব্র ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। অনিমা কেবিনের দরজার সামনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? এসো। অনিমা ভেতর গিয়ে তাড়াতাড়ি ওর বস আনোয়ার হোসেন বললেন। সিঙ্গার এডি তোমার বার্থডে সেলিব্রেট করেছে? অনিমা ইতস্তত করে বলল, জি স্যার। আনোয়ার হোসেন বলেন, তার মানে উনি তোমার বয়ফ্রেন্ড? অনিমা অবাক হয়ে গেল এই কথায়। অবাক হয়েই বলল, সরি স্যার, বাট একটা ছেলে একটা মেয়ের বার্থডে সেলিব্রেট করা মানেই তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে তার কোনো মানে নেই, ওরা বন্ধুও হতে পারে। আনোয়ার হোসেন হেসে বলেন, আমি জানি সেটা, কিন্তু ধরো যদি এটাকেই ব্রেকিং নিউজ বানানো হয় যে তোমরা একে অপরকে ডেট করছো, অ্যান্ড প্রমাণ হিসেবে তোমার স্বীকারোক্তি থাকে, নিউজটা কত চলবে ভেবেছো? অনিমা অবাক হয়ে বলল, মানে তো বুঝেই গেছো। দেখো, এই নিউজটার জন্য টাকাও পাবে তুমি, তুমি নিজে আর্টিকেল লিখবে, সেই টাকাও পাবে, আর আমাদের কোম্পানিও লাভ করবে, তাই না? অনিমা যেন অবাকের শেষ পর্যায়ে চলে গেল। সমাজটা এমন কেন? মানুষরাই বা এমন কেন? সবে আমাদের মানুষ বলে, কিন্তু মানবিকতা কোথায়? কিসের ভিত্তিতে আমরা মানুষ? যেখানে নিজের স্বার্থের জন্য অন্য কারোর চরমক্ষতি করতো দুবার ভাবছে না। হিংস্র পশুর চেয়ে কোনো দিক থেকে কম আমরা? একটা দীর্ঘশ্বাস নিয়ে অনিমা বলল, তো স্যার আপনি জার্নালিস্ট নাকি বিজনেসম্যান? আনোয়ার হোসেন ভুল কুচকে বলেন, হোয়াট ডু ইউ মিন? মানে একটা খবরকে বেশি আকর্ষণীয় করতে আর সুস্বাদু করতে তাতে তেল ঝাল মশলা মিশিয়ে বাজারে বিক্রি করার তো বিজনেসই বলে, তাই না স্যার? লাইক ইনভেস্টমেন্ট আর প্রফিট। আনোয়ার হোসেন ধমকে বলেন। অনিমা অনিমা ওর বসের চোখে চোখ রেখে বলল, সরি স্যার, আমরা দুজনেই জার্নালিস্ট। একজন জার্নালিস্টের কাজ ঠিক তথ্যগুলো সকলের মাঝে পৌঁছে দেওয়া, সকলকে সত্যের খোঁজ দেওয়া, মিথ্যে ফাঁস করে দেওয়া, সমাজের ভদ্র মুখোশ পরা নরপশুদেরকে সবার সামনে তুলে ধরা, এগুলোই জার্নালিজম স্যার। সত্যের জন্য লড়াই করাই আসল জার্নালিজম। কিন্তু আমরা কি করছি? কোন সেলিব্রিটির বাচ্চা জন্মানোর খবর কোথায়, কোন সেলিব্রিটি ডিনারে গেল, কার সাথে গেল, হানিমুনে কোথায় গেল, বার্থডে পার্টি কি হলো, এগুলো প্রচার করে যদি খবর রসালো না হয়, নিজেরা একটু রস মাখিয়ে নিই আর সমাজের মুখোশধারী কিটগুলোকে তেল দিয়ে যায় যেন তারা নিউজ কোম্পানির জন্য মোটা অঙ্কে ডোনেট করে।
এটা কি সত্যি জার্নালিজম স্যার নাকি বিজনেস? আপনি যদি কোনো নিউজের ইনভেস্টের বিনিময়ে প্রফিটের জন্য মিথ্যে বা অর্ধসত্যগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে চান, দেন আই এম ভেরি সরি টু সে স্যার, আপনার একজন জার্নালিস্ট নয়, বিজনেসম্যান হওয়া উচিত ছিল। আনোয়ার হোসেন মাথা নিচু করে আছেন। অনিমা কিছু না বলে বেরিয়ে গেলেন কেবিন থেকে। মাথায় আগুন জ্বলছে ওর। কি পেয়েছে কি এরা? জার্নালিজমকে ব্যবসা বানিয়ে রেখেছে এদের জন্য, জাস্ট এদের জন্য। অনেকেই খবরের কাগজে দেখানো নিউজ বিশ্বাস করতে চায় না, জাস্ট এদের মতো জার্নালিস্টদের জন্য। গাড়িতে মাথা নিচু করে বসে আছে অনিমা, আর আদ্রিয়ান চুপ করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে চলেছে ওকে। অনিমার ব্রেক টাইমে ওর অফিসে ঢুকে সবার সামনেই হাত ধরে টেনে নিয়ে এসেছে ওকে। মেয়েটার চুপ থাকা সহ্য হচ্ছে না ওর। আদ্রিয়ান এবার ধমকে সুরে বলল, আমি অনেকক্ষণ যাবত তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। অনিমা নিচু কণ্ঠে বলল, আমি তো বলেছি আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আদ্রিয়ান অনিমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, দেখো, ডোন্ট ওয়ান্ট টু বি ওভার স্মার্ট, ওকে? এই কদিনে খুব ভালো করে চিনেছি আমি তোমাকে। কিছু তো হয়েছে, সেটা আমি নিশ্চিত, কিন্তু সেটা কি? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, আপনি ভুল ভাবছেন, আসলে দুদিন ধরে আব্বুর কথা একটু মনে পড়ছে, তাই আর কি। আদ্রিয়ান চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল, আই সেভ ডোন্ট ওয়ান্ট টু বি ওভার স্মার্ট। অনিমা এবার মাথা নিচু করে বসে আছে। আদ্রিয়ান একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলল, শোনো, আজ রাতে আমার শো আছে, তাই ফোনটা সাইলেন্ট থাকবে। দরকার হলেই একটা মিস কল দিয়ে রেখো, আমি ব্যাক করব। অনিমা মাথা নেড়ে গাড়ি থেকে নামতে গেলে আদ্রিয়ান ওর হাত ধরে বলল, কিছু বললে না, খুব ভালো কথা, কিন্তু এরপর যদি তোমার কোনো ক্ষতি বা বিপদ হয়, আই উইল নট স্পেয়ার ইউ, মাইন্ড ইট। এটুকু বলে হাত ছেড়ে দিল আদ্রিয়ান। অনিমা নামতেই ও গাড়ি স্টার্ট করে চলে গেল, আর অনিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। আর মনে মনে বলল, আই এম সরি আদ্রিয়ান, কিন্তু আমাকে এটা করতেই হলো, আপনার ভালোর জন্যই। এদিকে রিকের ফার্ম হাউসে বসে ভাঙ্গা হাত নিয়ে রিকের আসার অপেক্ষা করছে অর্ক। আসলে গতকাল সন্ধ্যায় কয়েকজন লোক এসে ওকে মেরে ওর ডান হাত ভেঙে দিয়ে গেছে, আর একটা হুমকি চিঠিও ধরিয়ে দিয়ে গেছে। এখন ওর মনে একটা কথাই চলছে, কাল লোকের এসে ওর হাতটা ভেঙে দিয়ে গেল আর হুমকি চিঠি দিয়ে গেল। রিকে লোক, কিন্তু রিক তো কলকাতা ছিল, একটু আগে বাংলাদেশে ল্যান্ড করলো। অনিমার সাথে ও কেমন বিহেভ করে সেটা তো রিক জানে না। তাহলে এসব ভাবতে ভাবতেই রিক চলে এলো। রিককে দেখেই অর্ক দাঁড়িয়ে গেল। রিক অর্কর ভাঙা হাতের দিকে ভুরকুচকে তাকিয়ে বলল, তোমার হাতের এই অবস্থা কি করলো? অর্ক বুঝতে পারলো যে রিক এসব করেনি, তাহলে কি করলো? তবুও শিওর হতে বলল, আসলে পড়ে গেছিলাম বাথরুমে। আচ্ছা, আপনি কি আমায় কোনো চিঠি দিয়েছেন? রিক বসে বিরক্ত হয়ে বলল, ফোন ম্যানেজারের এত সিস্টেম থাকতে আমি চিঠি দেব কোন দুঃখে, তাও তোমাকে? অর্ক এবার শিওর হলো যে রিক এসব করেনি। রিক গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে এসছো সেটা বলো। আপনাকে একটা খবর দেওয়ার আছে, মানে অনিমার খবর পেয়েছি। রিক হেসে দিল অর্কর কথায়। রিকের হাসি দেখে অর্ক অবাক হলো। হাসি থামিয়ে রিক বলল, অনিমার খোঁজ আরও 5 দিন আগে পেয়েছি। কি করছে, কোথায় করছে, কিভাবে করছে, সব খবর আছে আমার কাছে। আর আজকে আমি যাচ্ছি ওকে আনতে। নতুন কিছু বলার থাকলে বলো, নইলে যাও। অর্ক একটু নিরাশ হলো। কোথায় ভাবলো যে এই খবর দিয়ে মোটা অঙ্কের টাকা হাতাবে, আর সেটা হলো না। রিক বুঝলো অর্ক আর কিছু বলবে না, তাই উঠে বেরিয়ে গেল। অর্ক সেই চিঠিটা বের করে ভাবলো কে হতে পারে। রিকের চেয়েও ভয়ঙ্কর আদৌ কেউ আছে যে এমন হাড়হিম করা হুমকি দিতে পারে? চিঠিটা খুলে আরেকবার পড়ল অর্ক। তাতে লেখা আছে, ইচ্ছে তো করছে তোর গলা কেটে দেয়, কিন্তু আমার জানতে পারা এটা তোর প্রথম ভুল, তাই শুধু হাতটা ভাঙলাম। ওর হাতে যত না লেগেছে তার থেকে 100 গুণ বেশি আমার বুকে লেগেছে। এরপর ওর গায়ে হাত তোলা তো দূর, ওর দিকে তাকালে শুধু চোখ দুটো উপরাবো তাই না, তোর শরীরের একটা রগও অক্ষত থাকবে না, আই প্রমিস। লেখাটা পড়ে বড়সড় একটা ঢোক দিল অর্ক, আর ভাবতে লাগলো কে এই অজ্ঞাত ভয়ঙ্কর ব্যক্তি। অনিমা ডেস্কে বসতে না বসতেই তীব্র পড়ল, কি রে, কি হয়েছে? ভাইয়া তোকে এভাবে টেনে নিয়ে গেল কেন? অনিমা একটা শ্বাস নিয়ে বলল, আমার কি হয়েছে সেটা জানতে? অরুমিতা হতাশ কণ্ঠে বলল, সেটা তো আমরাও জানতে চাইছি, কি হয়েছে তোর?
হঠাৎই তীব্র কিছু একটা ভেবে পড়ল। এই 1 মিনিট, পেপারে তোর ছবি ছেপেছে, তার মানে রিক তোর খোঁজ পেয়ে যাবে বা গেছে, এই জন্যই তুই এত আপসেট। শিট, আগে কখনো মাথায় আসেনি। অনিমা ছলো ছলো চোখে ওদের দিকে তাকিয়ে বলল। কালকে অর্ক ভাই এসেছিল। অরুমিতা অবাক হয়ে অনিমার দিকে তাকিয়ে বলল। কি? ওই জানোয়ারটা মানে তোর মামাতো ভাই এসেছিল? এই জন্যই তোর চোখ মুখ এমন ছিল? তীব্র ডেস্কে একটা পাঞ্চ মেরে বলল। এরা কি চাইটা কি? একটা মেয়ের জীবনকে নরক বানিয়ে রেখেছে। অরুমিতা অনিমার কাঁধে হাত রেখে বলল। এদিকে বলেছিস কিছু? অনিমা মাথা নাড়ল। অরুমিতা রেগে গিয়ে বলল। সমস্যা কি তোর বলতো? কি শুরু করেছিস তুই? ওনাকে সবটা বললেও তো উনি কিছু একটা করতে পারবে। এভাবে চুপ করে থাকার মানে কি? কি পেয়েছিস কি তুই? কেন করছিস এসব? অনিমা এবার চেঁচিয়ে বলে উঠল। কারণ আমার খুব শখ হয়েছে ওই রিকের কাছে যাওয়ার, দিন রাত ওর টর্চার সহ্য করা, সেজন্যই করছি এসব। হয়েছে বলেই কেঁদে দিল অনিমা। তীব্র উঠে গিয়ে ওকে এক হাতে জড়িয়ে ধরলো। অনিমা কাঁদতে কাঁদতেই বলল। হতে পারিনি আমি এত স্বার্থপর, কারণ আমি চিনি আদ্রিয়ানকে। এসব শুনলেও চুপ থাকবে না। রঞ্জিত চৌধুরী রিক চৌধুরীর সাথে লড়তে নেমে যাবে, ডাল হয়ে দাঁড়াবে আমার সামনে। কিন্তু আমি তো জানি ওই রঞ্জিত চৌধুরীরা কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস। আদ্রিয়ান ওদের মতো ক্রিমিনাল নয়। আর না এসবে খুন খারাপিতে থাকে, তাহলে কি করে লড়বে ওদের সাথে? যদি রিক আমাকে ধরে নেয় তো আমি ওকে বুঝিয়ে দেবো যে আমি আদ্রিয়ানের সাথে আমার তেমন কিছুই নেই। ওকে যদি কিছু না করে, তার বিনিময়ে যদি আমার সারা জীবন রিকের কাছে থাকতে হয়, থাকবো আমি। তাহলে রিক ঠিক শুনবে আমার কথা, এটুকু জানি আমি। কিন্তু আদ্রিয়ান নিজে এসবে জড়ালে ওকে ছাড়বে না ওরা। আমি নিজের চোখে আমার আব্বুর মৃত্যু দেখেছি, আদ্রিয়ানের মৃত্যু দেখতে পারবো না আমি। বলেই আরো জোরে কাঁদতে লাগলো। এবার অরুমিতাও এসে জড়িয়ে ধরলো ওকে। এরকম একটা মেয়েকে কেউ এত কষ্ট কি করে দিতে পারে, সেটাই ভেবে পাচ্ছে না অরুমিতা আর তীব্র। রাতে অনিমা ফ্ল্যাটে এসে দরজা খুলতে গিয়ে দেখলো দরজাটা খোলা। এতে বেশ অনেকটাই অবাক হলো ও তো দরজা তালা লাগিয়ে গিয়েছিল, খুললো কে? অনিমা আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। লাইট অফ, তাই সব অন্ধকার। ভেতরে ঢোকার পর কয়েক কদম এগোতেই দরজাটা বাড়ি থেকে বন্ধ হয়ে গেল। অনিমা চমকে পিছনে তাকালো। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখলো দরজাটা বন্ধ। ভয়ে ওর আত্মা শুকিয়ে আসছে। কে দরজাটা কে বন্ধ করলো? ও দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। হ্যালো, দরজাটা কে বন্ধ করলো? দেখুন এটা ভালো হচ্ছে না কিন্তু। খুলুন দরজা। আজব তো এসব, কেমন মজা। দরজা খুলুন। কিন্তু কারোর কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে গেল ও। কে এমন করলো? হঠাৎ করেই রুমের লাইট জ্বলে উঠলো। অনিমা পেছন ঘোরার আগেই কেউ বলে উঠল। কেমন আছো বেবি? কণ্ঠটা শোনার সাথে সাথেই অনিমা শিউরে উঠল। ওর শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে। পেছনে তাকিয়ে দেখার মতো সাহস হচ্ছে না ওর। ও এসে গেছে, এখানে পৌঁছে গেছে ও। না, নিশ্চয় কোনো স্বপ্ন দেখছে ও। এটা হতেই পারে না, এখনই ওর স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু এই স্বপ্ন ভাঙছে না কেন? ও আর পারছে না এই স্বপ্ন সহ্য করতে। এসব ভাবতে ভাবতে পেছন থেকে আবার আওয়াজ এলো। কি হলো? আমার মুখটা কি এতই বাজে যে পেছনে ঘুরে দেখতেও চাইছো না? অনিমা হালকা কেঁপে উঠল। তারপর ভয়ে ভয়ে পেছনে তাকালো। আর পেছনে তাকিয়েই অনিমা চমকে গেল, কারণ রিক সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। ওর মুখে বাঁকা হাসি। অনিমার হাত পা কাঁপতে শুরু করলো। ওর পুরো শরীর যেন জমে গেছে। নড়ার সামান্য শক্তিও পাচ্ছে না এই মুহূর্তে ওর। 3 বছর পর আবার এই লোকটার সম্মুখীন হলো ও। রিক আস্তে করে উঠে এগোতে লাগলো অনিমার দিকে। অনিমা নিজের অজান্তে পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিক অনিমার দিকে এগোতে এগোতে বলল। তুমি পিছিয়ে যাচ্ছ কেন বেবি? কতদিন পর দেখা হলো আমাদের, কোথায় ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না। রিকের এই ঠান্ডা গলাও অনিমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে। ওর শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে কেউ ওর শ্বাসনালী কেটে দিয়েছে। ও কয়েক কদম পিছিয়েই ছুটে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো আর চেঁচাতে শুরু করলো। রিক হাত ভাঁজ করে দেখছে অনিমাকে। অনিমার এই প্যানিক হয়ে যাওয়াটা বেশ এনজয় করছে ও। মেয়েটা এখনও একই রকম ভয় পায় ওকে, আর ওর এই ভয় পাওয়াটা রিককে অদ্ভুত শান্তি দেয়। অনেকক্ষণ দরজা ধাকিয়ে কারোর কোনো সাড়া না পেয়ে অনিমা আস্তে আস্তে পেছনে তাকালো। রিককে ওর দিকে এগিয়ে আসতে দেখে ও ভয়ে দরজার সাথে লেগে দাঁড়িয়ে রইল। রিক এসে অনিমার পাশ দিয়ে দরজায় হাত রেখে বলল।
বাইরে তো আমার লোক দাঁড়িয়ে আছে, আমি বলার আগে তোরা দরজা খুলবে না? অনিমা অসহায় দৃষ্টিতে তাকালো রিকের দিকে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এখন। রিক মুখে হাসি রেখেই বলল, কি ভাবছো? কেন, তাই তো। আসলে তোমার সাথে অনেক কথা আছে আমার, কেউ যাতে ডিস্টার্ব না করতে পারে সেই জন্যই তো এই ব্যবস্থা। অনিমা এখনও ভীত চোখে তাকিয়ে আছে রিকের দিকে। রিকের এই শান্ত কণ্ঠের সাথে পরিচিত ও। এর আগে রিক যতবার ওর সাথে শান্ত কণ্ঠে কথা বলেছে, ঠিক তারপরে ওর ওপর দিয়ে ভয়ঙ্কর কিছু গেছে। রিক অনিমাকে ধরতে গেলেই অনিমা রিককে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওর রুমের দিকে যেতে নিল, কিন্তু তার আগেই রিক ওর হাত ধরে ফেলল। তারপর নিজের দিকে টেনে ওর দুই বাহু ধরে পড়ল। কি করছো? কি করছো বলো তো? আমি কোথায় তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে চাইছি আর তুমি ছোটাছুটি করেই যাচ্ছ, কেন বলো তো? অনিমা এবার ভয়ে কেঁদে দিল। ভয়ে নিজেকে রিকের কাছ থেকে সরিয়ে নিতে চাইছে, আর রিক ছাড়ছে না। অনিমার কান্না দেখে রিক বলল, আরে বাবা, এইভাবে ভয় পাচ্ছ কেন আমাকে? আমি কি মেরেছি তোমাকে? আর ভয় পাওয়ার নাটক কেন করছো? তুমি তো এখন খুব সাহসী হয়ে গেছো, তাই না? আমাকে এখন আর তুমি ভয়ও পাও না। আমাকে ভয় পাও নাকি তুমি? আমার কাছ থেকে পালিয়েছো, দেখো কি সুন্দর করে চোখে কাজল দিয়েছো। নিজের বার্থডে সেলিব্রেট করছো, তাও অন্য ছেলের সাথে, তার উপর আবার তাকে জড়িয়েও ধরেছো। এটুকু হাসি মুখেও বলল। এরপরই রিকের চোয়াল শক্ত হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল, মুখে আবার সেই হিংস্রতা ফুটে উঠেছে। রিককে এভাবে দেখে অনিমা কেঁপে উঠল। রিক দাঁতে দাঁত চেপে বলল, যদি সত্যি আমাকে ভয় পেতে এসব করতে পারতে তুমি? বলো, পারতে? এটুকু বলেই ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। অনিমা সোফার কর্নারে পেটে বাড়ি খেয়ে সোফায় পড়ল, যার ফলস্বরূপ পেটের সাইডে বেশ ব্যথা পেল ও। অনিমা পেট চেপে ধরে কান্না জড়িত চোখে রিকের দিকে তাকালো, কিন্তু রিকের একটুও মায়া হলো না। রিক এসে অনিমার পাশ দিয়ে সোফার উপর এক পা রেখে আরেক পা দিয়ে ওর গালটা চেপে ধরে পড়ল। খুব সাহস হয়ে গেছে, তাই না? একবারও মাথায় আসেনি আমি জানতে পারলে কি করব? কে দিল এত সাহস? রকস্টার। অনিমা নিঃশব্দে চোখে পানি ফেলে যাচ্ছে, তবুও হিসকে উঠে গেছে ওর। রিক ওর গাল ছাড়তেই ওর সোফার ওপর দুপা উঠিয়ে একটু গুটিয়ে বসে অস্পষ্ট স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন আমাকে। রিক হেসে দিল অনিমার কথায়। তারপর অনিমার দিকে হালকা ঝুঁকে বলল, তোমাকে যদি ছাড়ারই হতো তাহলে তো সেই 5 বছর আগে ছেড়ে দিতাম। আমার নজর একবার যে জিনিসের উপর পড়ে সেটা আমি নিজের করেই ছাড়ি। আমি কোনো জিনিস নই। রিক ধমক দিয়ে বলল, ওই, একদম মুখে মুখে তর্ক করবেন ওকে। বেশি কথা বললে কথা বলার অবস্থাতেই রাখবো না তোমাকে। অনিমা বুঝতে পারছে রিকের হাত থেকে আজ ওর নিস্তার নেই। না, ও যাবে না এই লোকটার সাথে, কিছুতেই না। ওকে যেভাবে হোক বাঁচতেই হবে। অনিমা ওর শরীরের সব শক্তি দিয়ে রিককে ধাক্কা দিল। রিক ভাবতেও পারেনি অনিমা এই মুহূর্তে এটা করবে। প্রস্তুতি একেবারেই না থাকায় এই ধাক্কায় নিচে পড়ে গেল রিক। অনিমা দৌড়ে ওর রুমে গিয়ে দরজা লক করে দিল। দরজার দিকে তাকিয়ে পেছাতে পেছাতে খাটে ধপ করে বসে পড়ল, শব্দ করে কেঁদে দিল ও। এদিকে রিক উঠেই দরজার জোরে ধাক্কানো শুরু করলো। রিকের মেজাজ অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে আছে। এই মেয়ের এত সাহস কী করে হয়? ওকে ধাক্কা মারে, তার উপর দরজা লক করে রেখেছে। রিক রাগে কচকচ করে বলল, অনিমা, দরজা খোলো। ভালো হচ্ছে না কিন্তু অনিমা, দরজা খুলতে বলছি আমি। খোলো, নইলে তোমার কপালে কি আছে তুমি কল্পনাও করতে পারবে না। ওপেন দি ডোর। রিকের কথা আর দরজায় বাড়ি পড়ার আওয়াজে ভয়ে বারবার কেঁপে উঠছে অনিমা। বেডের উপর গুটিসুটি মেরে বসে ফুপিয়ে কেঁদে চলেছে। কি করবে ও এখন? রিক ক্রমাগত দরজায় বাড়ি মেরে যাচ্ছে আর নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। অনিমার মাথায় কাজ করছে না, ভয়ে জমে যাচ্ছে। হঠাৎ করেই আদ্রিয়ানের কথা মনে পড়লো, ওকে ফোন করবে। কিছু না ভেবেই কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ফোনটা বের করলো অনিমা। বারবার কল দেওয়ার পরও আদ্রিয়ান ফোনটা রিসিভ করছে না। এদিকে রিক দরজায় করাঘাত করে চলেছে। অনিমা ভাবছে আদ্রিয়ান ফোনটা ধরছে না কেন। এমনিতেই তো কল করতে না করতে ফোনটা রিসিভ করে ফেলে, আজ কি হয়েছে? তারপর ওর মনে পড়লো যে আদ্রিয়ান বলেছিল আজ ওর শো আছে। এটা মনে পড়তেই অনিমা ফোনটা খাটে ছুঁড়ে ফেলে ফ্লোরে বসে পড়লো। এদিকে আদ্রিয়ান স্টেজে দাঁড়িয়ে শো করছে। কিছুক্ষণ পরে শো শেষ হবে। ওর পার্সোনাল ফোন ওর প্যান্টের পকেটে বারবার ভাইব্রেট হচ্ছে, কিন্তু স্টেজে চলতি গান ছেড়ে ও ফোন পিক করতে পারছে না। কিন্তু ওর কেমন একটা ফিল হচ্ছে, ভেতরটা অস্থির লাগছে। বারবার মন বলছে ওর গানটা খুব তাড়াতাড়ি শেষ করা দরকার, খুব দরকার। কিন্তু কেন এমন হচ্ছে আদ্রিয়ান জানে না। রিক দরজায় জোরে একটা বাড়ি দিয়ে বলল, অনিমা, ফর লাস্ট টাইম বলছি,
ভালোই ভালোই বলছি, দরজা খোলো। তোমার ফ্ল্যাটের মেইন ডোর খুলতে পেরেছি, এটা খোলা কোনো বড় ব্যাপার না আমার কাছে। ওকে, দরজা খোলো। অনিমা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, প্লিজ চলে যান, প্লিজ। আমি যেতে চাই না আপনার সাথে, দয়া করুন আমাকে। এই কথাগুলো রিকের রাগ আরও বাড়িয়ে দিল। রিক রেগে গিয়ে বলল, এভাবে শুনবে না তুমি, তাই না? ঠিক আছে, নাও জাস্ট ওয়েট। কিছুক্ষণ পর একটু অন্যরকম শব্দ হতে লাগলো। দরজায় ভয়ে অনিমার পুরো শরীর কাঁপছে। ফ্লোরে হাঁটু গুটিয়ে বসে কেঁদে চলেছে ও। ওর মনে হলো আদ্রিয়ানকে একটা মেসেজ করা উচিত। ও উঠতে নেবে, হঠাৎ ফোন বেজে উঠল। আদ্রিয়ান, হ্যাঁ নিশ্চয়ই আদ্রিয়ান ফোন করেছে। একটু আশার আলো দেখলো অনিমা। উঠে তাড়াতাড়ি ফোন ধরবে, তার আগে ধারাম করে দরজাটা খুলে গেল।